নমস্কার, গপ্পঘোরের পর্দায় আজ আবার আড্ডা দিতে চলে এলাম আমি সুদর্শন। আচ্ছা, আপনার সঙ্গে কখনো কি এমনটা হয়েছে একা অন্ধকারে পথ চলতে চলতে আপনার প্রিয় খাবারের সুগন্ধ হঠাৎ করেই আপনার নাকে এসেছে? অথবা এই ধরনের কোনো অভিজ্ঞতা বা ঘটনার কথা আপনি কি কারোর মুখে কখনো শুনেছেন? জানেন কি গ্রাম বাংলার ভাষায় এই ধরনের অভিজ্ঞতাকে কি বলা হয়? যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আজ আমাদের গল্পটি হতে চলেছে ঠিক এই রকমই একটি ঘটনাকে কেন্দ্র করে। তাই আজকের এই হাড় হিম করা নতুন এপিসোডে আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনাদের কিছুক্ষণের জন্য এক ভয়াল রাজ্যের অন্ধকারে তলিয়ে নিয়ে যাবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি শুরু করা যাক আজকের গল্প। শুরু হচ্ছে লেখক অনিকেত রিক রায়ের কলমে গ্রাম বাংলার ভূতের কাহিনী ওই দিকে যেও না। কথায় বলে মর্নিং শোজ দ্য ডে। তাই সকাল সকাল উঠে রজত যখন ব্রাশ করতে করতে তার মাকে গম্ভীর আর চিন্তিত মুখে বসে থাকতে দেখল, তখনই বুঝল কিছু একটা হয়েছে। ব্রাশ করে রোজকার অভ্যাস মতো ইমিউনিটি বর্ধক কাঁচা হলুদ আর মধু চিবোতে চিবোতে মায়ের পাশে বসে সে জিজ্ঞেস করল, কি হয়েছে মা? কি ব্যাপার? মা উত্তর না দিয়েই বলল, ডাইনিং টেবিলে বস, চা দিচ্ছি। রজত খাটের পাশের টেবিলের ওপর ফোনটা চার্জ থেকে খুলে নেটটা অন করতেই সারা রাতের অপেক্ষারত এক গাদা নোটিফিকেশন লাফিয়ে বেরিয়ে এলো। রজত সেগুলো দেখতে দেখতে টেবিলের দিকে এগিয়ে গেল। রজত তথা রজত বসু রাজ্য সরকারের সেচ দপ্তরের লোয়ার ডিভিশন ক্লার্ক। মাস্টার্স কমপ্লিট করার 3 বছর পর প্রবল অধ্যাবসায় ও পড়াশোনার জোরে এই 8 মাস হলো চাকরিটা পেয়েছে। বরানগরের এই ছোট 2 BHK ফ্ল্যাটে সে আর তার মা থাকে। রজতের একমাত্র দিদি বিয়ের পর এখন ধানবাদে আছে। জামাইবাবু সেখানেই চাকরি করেন। রজতের বাবা আর্মিতে চাকরি করতেন। রজতের যখন মাত্র 12 বছর বয়স তখন তার বাবা মারা যান। তারপর রজতের মা সুনিতা দেবী অতি কষ্টে স্বামীর পেনশনের কটা টাকা আর নিজে টুকটাক কিছু কাজ করে সংসার চালিয়েছেন। মেয়ের বিয়েতে তাঁর সব গয়না আর শ্বশুর বাড়ি থেকে পাওয়া ভাগের জমি সব চলে যায়। আগে তাঁরা ডানলপের কাছে একটা বাড়িতে ভাড়া থাকতেন। ছেলের চাকরি পাওয়ার পর এই ফ্ল্যাটে এসেছেন। রজত টেবিলে বসে ফোন রেখে মায়ের দিকে তাকাতেই মা বললেন, কাল রাতে বৌদি ফোন করেছিল। আজ তো চৈত্র মাসের সংক্রান্তি। আমি মানত করেছিলাম তুই চাকরি পেলে আমি শ্মশানকালী মায়ের কাছে গিয়ে পুজো দেব। আজই তো সেই বড় করে পুজো হয়। তোকে আগেই বলতাম, কিন্তু তুই তো আমায় নিয়ে যাবি না। কিন্তু কোনো কিন্তু নয় মা, ডাক্তারবাবু তোমাকে কোনো রকম ধকল নিতে বারণ করেছেন। আর এই গরমের মধ্যে ওখানে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তেমন হলে বড় মামাকে বলে দাও পুজো দিতে, আমি ওনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিচ্ছি। চা খেতে খেতে কথাটা বলল রজত। মা বললেন, শোন, ওভাবে হয় না। এটা কোনো ছেলে খেলা নয়। তোর বাবা মারা যাবার পর ডানলপের ওই ছোট বাড়িটায় ঠাকুরের ভরসাতেই তোদেরকে মানুষ করেছি। যে কোনো সমস্যাতেই শুধু মাকে ডাকতাম। আজ যদি আমার যাবার ক্ষমতা থাকতো তাহলে তো আমি একাই চলে যেতাম, কারোর পরোয়া করতাম না। মা প্লিজ চিৎকার করো না, ডাক্তারবাবু তোমাকে উত্তেজিত হতে বারণ করেছে। আচ্ছা তুমি কি চাইছো বলো তো? মাকে থামিয়ে দিয়ে বলল রজত। সুনিতা দেবী একটু হাসি হাসি মুখ করে বললেন, আমি বলি কি, তুই আজ অফিস করে ফুলমালা আর মিষ্টি কিনে ওখানে চলে যা। পুজো তো এমনিতেও রাতে হবে। আর কাল তো শনিবার, তোর অফিস তো ছুটি। আজ রাতটা ওখানে থেকে কাল চলে আসবি। তুই তো অনেক দিন মামার বাড়ি যাসনি,
তুই গেলে ওরা খুব খুশি হবে। আর আমি ওই নিচের ফ্ল্যাটের মালাকে না হয় রাতে শুতে বলবো। একটা রাতেরই তো ব্যাপার, আরে ঠিক ম্যানেজ হয়ে যাবে। রজত অত্যন্ত বিরক্ত মুখে বলল, এইভাবে কি সম্ভব নাকি মা? হঠাৎ করে কোনো রকম প্রস্তুতি ছাড়াই চলে যাব? তারপর ওদেরকেও তো কিছু খবর দেওয়া নেই। এভাবে কেউ অন্যের বাড়ি যায়? ছেলের কথা শোনো, নিজের মামা বাড়িকে বলছে অন্যের বাড়ি। আর কি প্রস্তুতি নিবি? একটা রাতেরই তো ব্যাপার। এক সেট জামা কাপড় আর রাতে পরার একটা গেঞ্জি প্যান্ট নিয়ে যা। দাঁড়া, আমি ফল আর মিষ্টি কেনার টাকা দিচ্ছি। বলেই সুনিতা দেবী উঠে চলে গেলেন। রজত অগত্যা চা শেষ করে উঠে ব্যাগ গোছাতে লাগলো। গোছগাছ শেষ হলে সে স্নান করতে গেল। রজতের অফিস সল্ট লেকে। ট্রেন ধরে বিধাননগর স্টেশনে নেমে অটো বা বাস ধরতে হয়। রজত রোজ বাসেই যায়, কিন্তু আজ হঠাৎ কি মনে হওয়াতে একটু হেঁটে গিয়ে অটো ধরল সে। অটোয় মাত্র দুজন লোক, তাই আরাম করে সিটে বসে বাইরের দিকে তাকিয়ে মামাবাড়ির কথাই ভাবতে লাগলো রজত। রজতের মামাবাড়ি হাওড়া বর্ধমান কর্ডলাইনে ঝাপানডাঙ্গা স্টেশন থেকে প্রায় 12 কিলোমিটার ভেতরে কুসুমপুর গ্রামে। ছোটবেলায় স্কুলের ছুটি পড়লেই তারা মামার বাড়ি যেত। রজত তাই ক্যালেন্ডারের দিন গুনত কবে কলকাতা শহরের এই ক্লেদ, কোলাহল এইসবের থেকে কয়েকদিন মুক্তি পাওয়া যাবে। কুসুমপুরের পরিবেশ যেন কলকাতার একদম বিপরীত। ওখানকার মানুষজন, তাদের জীবনযাত্রা, এমনকি আবহাওয়াও যেন কলকাতার থেকে সম্পূর্ণ আলাদা। মাঝে মাঝে মামার বাড়ি এসে রজতের মনে হতো সে অন্য গোলার্ধে চলে এসেছে। তারপর ক্রমে দাদু দিদিমা মারা যায়। এদিকে রজতেরও দিদির পড়াশোনার চাপও বাড়তে থাকে, তাই কুসুমপুরের সাথে যোগাযোগ ক্রমে ক্ষীণ হয়ে আসে। প্রায় 6 বছর সে মামার বাড়ি যায়নি। শেষ গিয়েছিল মাস্তুতো দাদার বিয়েতে। সকালে মায়ের প্রস্তাবে বিরক্ত হলেও এখন ক্রমেই কুসুমপুরের প্রতি একটা টান অনুভব করতে লাগলো সে। অটো থেকে নেমে অফিসের দিকে হাঁটতে হাঁটতে সে ঠিক করল আজ অফিসে বড় বাবুকে বলে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবে। সেই ভাবনা মতো টিফিনের মধ্যেই সে সব কাজ শেষ করে ফেলল। তারপর 2:30টার সময় টিফিন খেতে খেতে মনে মনে ভাবল ঘণ্টাখানেক পর বড়বাবুকে বলে সে বেরিয়ে যাবে। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর এক। টিফিনের পর সিগারেট খেতে বাইরে গেছিল রজত। ফিরে এসে চেয়ারে বসতেই পিয়ন এসে জানালো অফিসার সাহেব ডেকে পাঠিয়েছেন। তাড়াতাড়ি অফিসারের ঘরের দিকে যেতেই তিনি বললেন, আগামী সপ্তাহে সেচ মন্ত্রী অফিস পরিদর্শনে আসবেন। সামনের সোমবার তাই একটা মিটিং হবে। তাই সব পেন্ডিং কাজের সঙ্গে আজকের মধ্যেই ওই মিটিংয়ের যাবতীয় প্রস্তুতি সব সেরে ফেলতে হবে। রজত অফিসের সবচেয়ে কনিষ্ঠ কর্মী, আর অফিসার সাহেবের কথা এমনিতেও ফেলা যায় না। তাই হতাশ ভঙ্গিতে নিজের চেয়ারে ফিরে এসে সে কাজ করতে থাকল। সমস্ত কাজটুকু শেষ হতে প্রায় 7:30 বেজে গেল। রজত তাড়াতাড়ি বাইরে বেরিয়ে একটা দোকান থেকে ফল, মিষ্টি আর ফুল কিনে অনলাইন ক্যাব বুক করল। এর মধ্যেই সে মাকে ফোন করে ওর দেরি হওয়ার কথা জানিয়ে দিয়েছিল। রাস্তার জ্যাম কাটিয়ে হাওড়া পৌঁছতে প্রায় 8:45 হয়ে গেল। ইতিমধ্যে খিদে রজতের পেট একেবারে চুই চুই করছে। না জানি মামার বাড়ি পৌঁছতে আরও কত দেরি হবে। সেই ভেবেই টিকিট কেটে রজত ফুড কোর্ট থেকে কিছু খাবার কিনে নিয়ে 9টার বর্ধমান লোকালে উঠে বসল। ট্রেনে শুরুতে ভিড় থাকলেও ডানকুনি পেরোতেই অনেকটা ফাঁকা হয়ে গেল। রজত তখন স্টেশনে কেনা চিকেন বার্গারটা খেতে থাকল। পুজোয় বসবে রাত 12টার পর, তাই দেরি হওয়ার কোনো ভাবনা নেই। মামা তো দাদা বলেছে স্টেশনে নেমে ফোন করতে, সে বাইকের ব্যবস্থা করে দেবে, তাই কোনো চিন্তা নেই। রাত প্রায় 10:32 নাগাদ ট্রেন ঝাপনডাঙ্গা স্টেশনে পৌঁছল।
স্টেশনটা খুব ছোট আর ফাঁকা। মাত্র দুজন লোক ট্রেন থেকে স্টেশনে নামল। সেই বিকাল থেকে মাথাটা ধরে আছে, তাই রজত ঠিক করল রাস্তায় নেমে আগে একটা সিগারেট খেয়ে তারপর মামাতো দাদাকে ফোন করবে। সেই মতো স্টেশন থেকে বেরিয়ে একটা সিগারেট ধরিয়ে আরেকবার আশেপাশে তাকালো রজত। ট্রেন ছেড়ে চলে যাওয়ার পর চারিদিক একেবারে নিস্তব্ধ। ঝিঁঝি পোকার কনসার্ট ছাড়া আর কোনো শব্দ শোনা যায় না। স্টেশনের বাইরে থাকা ল্যাম্প পোস্টের আলোয় সে দেখল আশেপাশে আর একটা লোকও নেই। কেবল একটু দূরে একটা দোকান খোলা আছে। স্টেশনের বাইরে অনেক বড় বড় গাছ আছে। তারই একটার তলায় দাঁড়িয়ে রজত সিগারেট খাচ্ছিল। ট্রেনে থাকতে ভাবছিল স্টেশনে নেমে ঠিক কোনো না কোনো টোটো বা রিক্সা পেয়েই যাবে, তেমন হলে আর দাদাকে ফোন করবে না। কিন্তু বেগতিক বুঝতে পেরে পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিন আনলক করতেই গাছ থেকে একটা কি যেন ঝপাত করে তার হাতে এসে পড়ল। বলে লাফিয়ে উঠতেই সেটা রজতের হাত থেকে লাফিয়ে মাটিতে পড়ল। ল্যাম্প পোস্টের আলোয় এক ঝলক দেখে রজত বুঝতে পারল একটা বড় গিরগিটি। সেটা ওই ফোনের আলোয় আকৃষ্ট হয়ে এসেছিল। গিরগিটিটা হাতে ঝাঁপ দিতেই রজতের হাত থেকে ফোনটা ছিটকে রাস্তায় পড়ে গেছিল। তাড়াতাড়ি গিয়ে সেটা তুলতেই সে দেখল ফোনটা সুইচ অফ হয়ে গেছে। তারপর দ্রুত সেটাকে অন করার চেষ্টা করতেই যে ঘটনাটা ঘটল তার জন্য রজত একেবারেই প্রস্তুত ছিল না। ফোনটা অন হতেই কোনো ডিসপ্লে না এসে অনেকক্ষণ ধরে সাদা হয়ে থাকল। রজত বলল, সর্বনাশ হয়ে গেছে, হাত থেকে পড়ে ফোনের ডিসপ্লেটা গেছে। কিন্তু কিন্তু এই মুহূর্তে আমি মামার বাড়ি পৌঁছবো কি করে? ফোন না করলে কি দাদা আমাকে নিতে আসবে? হয়তো সে ধরে নেবে কোনো কারণে আমি আসতে পারিনি। রজতের তখন রাস্তার মধ্যে বসে ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছা করল। কিছুক্ষণ ভেবে রজত বুঝতে পারল এই মুহূর্তে তার অবস্থা শাঁখের করাতের মতন। কলকাতা ফিরে যাওয়া খুবই চাপের ব্যাপার মনে করে এসে দূরে টিমটিম করে জ্বলা দোকানটার দিকে এগিয়ে গেল। ছোট গুমটি মতো দোকান, গোটা কতক চিপসের প্যাকেট, বাদাম, চানাচুরের প্যাকেট এসবই ঝুলছে দোকানের সামনে। আর থাকে থাকে রয়েছে বিড়ি আর সিগারেটের প্যাকেট। একজন খালি গা, কোমরে গামছা পরা লোক রজতকে আপাদমস্তক দেখে নেতো হাসি হেসে বলল, স্যার কি এ তল্লাটে নতুন? তা ভালো, কি নেবেন বলুন স্যার, ভালো ইংলিশ মাল আছে। বলে লোকটা দোকানের এক কোনায় পড়ে থাকা একটা বস্তার দিকে ইশারা করল। রজতের বুঝতে বাকি রইল না যে দোকানটিতে আসলে বেআইনিভাবে মদ বিক্রি হয়। সেই কারণেই এই সময় এই পাণ্ডব বর্জিত এলাকায় দোকানটা খুলে রেখেছে। রজত একটু কেশে গলা পরিষ্কার করে বলল, না না, ওসব লাগবে না। আসলে আমি কুসুমপুর যাব, কিভাবে যাওয়া যায় বলতে পারবেন? মানে কোনো টোটো বা রিক্সা পাওয়া যাবে কি? দোকানি একটু অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, কি বলছেন মশাই, আপনার কি মাথা খারাপ হয়েছে না কোনো নেশা করেছেন? হ্যাঁ, ওই করোনা ভাইরাস ওইটা আসার পর থেকে এই তল্লাটে রাত 8টার মধ্যেই শুনশান হয়ে যায়। টোটোওয়ালা প্যাসেঞ্জার না পেলে আসবে কেন? হ্যাঁ, আচ্ছা কার বাড়ি যাবেন কুসুমপুরে? রজত তার বড় মামার নাম বলল। তারপর ফোন খারাপ হয়ে যাওয়ার ব্যাপারটা দোকানিকে বলে তার কাছ থেকে ফোনটা চাইল ফোন করার জন্য। কিন্তু দোকানি জানালো তার ফোনে রিচার্জ করা নেই, তাই ফোন হবে না। এরপর দোকানি খানিকক্ষণ কিছু একটা ভেবে বলল, আপনি একটা কাজ করতে পারেন, এখান থেকে 5 কিলোমিটার দূরে একটা ছোট গ্যারেজ আছে, মালিকের বাড়ি ওই গ্যারেজের গায়ে, ওরা রাতে খুলে রাখে। আপনি বরং ওইখানে গিয়ে বলুন, ওইখানে গেলে ফোন করতে পারবেন। নাহলে ওদের কিছু টাকা দিলে ওরাই আপনাকে গাড়ি করে পৌঁছে দেবে। এই রাস্তা দিয়ে সোজা 2 কিলোমিটার গিয়ে একটা ব্রিজ পড়বে, ওখান থেকে ডাইনে বেঁকে সোজা হাঁটবেন। ওখানে পৌঁছলে আপনার একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে ঠিক। ওই গ্যারেজের মালিক রহমান মিয়া, বড় ভালো লোক। 5 কিলোমিটার পায়ে হেঁটে যেতে হবে?
অবাক আর আতঙ্কিত গলায় বলে উঠল রজত। হ্যাঁ স্যার, তাছাড়া তো কোনো উপায় নেই। এখানে 5-7 কিলোমিটারের মধ্যে তো কোনো লোকজনের বাস নেই। এই তো সুন্দর জ্যোৎস্না রাত্রি, হেঁটে হেঁটে চলে যান। অবশ্য আপনারা শহুরে মানুষ, তাই মাত্র 5 কিলোমিটার হাঁটতেও কষ্ট হচ্ছে। না হলে রাতটা স্টেশনে বেঞ্চে শুয়ে কাটিয়ে দিন, কাল ভোর হলে চলে যাবেন বলল দোকানি। একটু চিন্তা করে রজত যাওয়ার স্থির করল। সে দোকান থেকে মুখ ঘুরিয়ে রাস্তার দিকে এগোচ্ছে, তখনই দোকানি পিছু ডাকল। ও দাদা, আরে ও দাদা, বলছি একটা কথা শুনুন, শুনে যান। আপনি তো বাইরের লোক, এদিককার ব্যাপার স্যাপার কিছু জানেন না। ওই ব্রিজ থেকে মাইল খানেক এগোলে রাস্তার বাম দিকে একটা বড় মাঠে একটা দেখবেন পুরনো ভাঙা বাড়ি আছে। রাস্তায় যেতে যেতে ওদিকে যেন তাকাবেন না, আর ভুল করেও কেউ বা কিছু দেখতে পেলে ওদিকে যাবেন না। কেন, কি আছে ওখানে? অবাক হয়ে প্রশ্ন করল রজত। আহা, এই রাত দুপুরে অত কথা আলোচনা করতে পারবো না। আপনি বাইরের মানুষ, আপনাকে সাবধান করে দেওয়া উচিত বলে মনে হলো, তাই বললাম। রজত আর কোনো কথা না বাড়িয়ে হাঁটতে থাকল। মা বলেছিল পুজোতে বসবে রাত 12টার পর, কিন্তু এখনই 11টা বাজে। এত জলদি কি সে পৌঁছতে পারবে? যা থাকে কপালে, এই ভেবে সে দ্রুত পা চালাল। সব রাগ গিয়ে পড়ল সেই মন্ত্রী মশাইয়ের উপর। মনে মনে বলল, বেটার ছেলের অফিস পরিদর্শনের সময় পেল না, এইসব না হলে কখন পৌঁছে যেতাম মামার বাড়ি। চারিদিক নিস্তব্ধ। রাস্তার দুপাশে চাষের জমি থেকে ঝিঝির ডাক, আর মাঝে মাঝে অনেক দূর থেকে শেয়ালের ডাক ভেসে আসছে। চাঁদের আলো ছাড়া অন্য কোনো আলো নেই। রজত এক সময় ফুটবল খেলত, তাই 2 মাইল রাস্তা সে মিনিট 20-র মধ্যেই পৌঁছে গেল। ব্রিজের কাছে সে একটা লোককে দেখতে পেল। সাইকেল নিয়ে লোকটা উল্টো দিক থেকে আসছে। কাছে আসতেই রজত লোকটাকে বলল, ও দাদা, বলি রহমান মিয়ার গ্যারেজটা কত দূর বলতে পারেন? লোকটা সম্ভবত নেশা করেছে। নেশাতুর গলায় সে বলল, ওই তো, ওই যে ডান দিকের রাস্তা ধরে সোজা চলে যান, পেয়ে যাবেন, যান যান। রজত লোকটাকে আর কিছু না বলে ডান দিকের রাস্তা ধরে হাঁটতে থাকল। একটা কাঁচা রাস্তা। রাস্তার দুপাশে বড় বড় গাছ রয়েছে, কিন্তু হাওয়ার অভাবে গাছের পাতা নড়ছে না। গাছের জন্য চাঁদের আলো ঠিকভাবে রাস্তায় পৌঁছতে পারছে না, তাই কেমন যেন একটা আলো আঁধারি পরিবেশের সৃষ্টি হয়েছে। রজত তাই হাঁটার গতি কমিয়ে রাস্তার দিকে ভালো করে খেয়াল রেখে চলতে লাগলো, কারণ এই সময় রাস্তায় সাপ বের হওয়াটা আশ্চর্যের কিছু নয়। প্রায় আধ ঘন্টা হাঁটার পর দুপাশের গাছপালা কমে এলো। রজত তাকিয়ে দেখল দুদিকে বড় বড় মাঠ। সে বুঝল আর কিছু দূর এগোলেই হয়তো গ্যারেজটা পাওয়া যাবে, তাই সে জোরে পা চালালো। কিছু দূর এগিয়ে রাস্তার ডান দিকে নারকেল গাছে ঘেরা একটা বিরাট দিঘি চোখে পড়ল। রূপলি চাঁদের আলো দিঘির জলে পড়ে চিকচিক করছে। দিঘির উপর দিয়ে নাম না জানা কত পাখি উড়ে যাচ্ছে। মৃদু ঠান্ডা বাতাস ভেসে আসছে দিঘিটার কাছ থেকে, ঠিক যেন রূপকথায় পড়া দুধ সাগর। রজত বরাবরই কল্পনাপ্রবণ, একটু আধটু কবিতা লেখারও বাতিক আছে, তাই ও চলার গতি কমিয়ে হাঁ করে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে লাগল। দিঘিটা যেন শেষই হতে চাইছে না। ক্রমেই দিঘিটা শেষ হলে সে ডান দিক থেকে ঘাড় ঘুরিয়ে সামনের দিকে তাকালো, আর তাকাতেই বেশ খুশি হলো। এতক্ষণ ডান দিকে তাকিয়ে হাঁটার জন্য সে খেয়াল করেনি যে রাস্তার বাঁ দিকে মাঠের মধ্যে একটা বেশ বড় সড়ো ঘর রয়েছে। ঘরটিতে আলো জ্বলছে এবং মানুষের গলাও ভেসে আসছে।
রজত আশেপাশে তাকিয়ে গ্যারেজের চিহ্ন খুঁজতে লাগলো, কিন্তু কিছু না পেয়ে হতাশ হয়ে এগোতে যাচ্ছিল এমন সময় একটা খুব সুন্দর গন্ধ তার নাকে এসে ঠেকল। হাঁটা থামিয়ে রজত প্রাণ ভরে সেই গন্ধের ঘ্রাণ নিল। গন্ধটা যেন নাক দিয়ে শরীরে ঢুকে রজতের শরীর আর মনকে আচ্ছন্ন করে দিল। মনে হলো আর সামনে গিয়ে কি হবে, অনেক তো হলো, এবার এই ঘরে ঢুকে একটু বিশ্রাম নেওয়া যাক। জীবনের অনেকটা পথই তো চলা হয়েছে, আর কত। পর মুহূর্তেই রজত নিজের মনকে সংবরণ করার চেষ্টা করল। এটা কার বাড়ি সে জানে না, তাই অচেনা অজানা বাড়িতে ঢুকে বিশ্রাম নেওয়ার চিন্তা মাথায় আসে কি করে। এক প্রকার জোর করেই দুই পায়ের সাহায্যে ক্লান্ত আর অবসন্ন দেহটাকে টেনে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করল রজত। কিন্তু এমন সময় ওই বাড়ির থেকে ভেসে আসলো একটা সুমধুর সঙ্গীত। ভালো করে কান খাড়া করে রজত বুঝতে পারল কোনো সুকণ্ঠী গায়িকা যেন অন্তরের অন্তঃস্থল থেকে উঠে আসা ভালোবাসার অনুভূতিকে এক এক করে খেয়াল সঙ্গীত গাইছে। রজত আবার ক্লাসিক্যাল মিউজিকের পরম ভক্ত। আধুনিক কালে ইয়ো মিশ্রিত এবং অধিক পাঞ্জাবি শব্দযুক্ত হিন্দি গান সে একেবারেই সহ্য করতে পারে না। তাই ওই গানের সুরকে অবলম্বন করে মন্ত্রমুগ্ধের মতন সে বাড়িটার দিকে এগোতে লাগল। বাড়িটার সামনে অনেক গাছপালা আছে। কোনো রকমে সেগুলো এড়িয়ে বাড়িটার সামনে এসে রজত দেখল সদর দরজাটা হাট করে খোলা। কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে সে গান শুনতে লাগল। রজত আর থাকতে না পেরে বাড়িটার মধ্যে পা দিল। তবে সদর দরজার ভেতরে পা রাখতেই তার সমস্ত শরীরে যেন বিদ্যুৎ পৃষ্ঠের মতন একটা আলোড়ন সৃষ্টি হল। মাথাটা কেমন যেন ঘুরে উঠল। ধপ করে সে ঘরের মেঝেতে বসে পড়ল। তারপর কিছুক্ষণ রজতের আত্মা যেন জৈবিক দেহ ছেড়ে কোনো দূর মহাকালের দেশে পাড়ি দিয়েছিল। প্রায় মিনিট 10 পর তার আত্মা আবার যেন দেহে ফিরে এলো। চোখ খুলতেই রজতের মনে হলো সে যেন তার ফ্ল্যাটের 6x8 খাটে শুয়ে কোনো স্বপ্ন দেখছে। স্বপ্নে যেমন চারিপাশ পুরো পরিষ্কার বোঝা যায় না, দুধের স্বরের মতন একটা পাতলা অস্বচ্ছ আবরণ থাকে, ঠিক তেমনই একটা কুয়াশার পর্দা যেন চারপাশে কেউ বিছিয়ে দিয়েছে। এমন সময় রজত শুনতে পেল একটা নূপুরের শব্দ সিঁড়ি দিয়েই নিচের দিকে নেমে আসছে। একটু এগিয়ে সিঁড়ির মুখটায় গিয়ে রজত দেখল এক সুন্দরী মধ্যবয়সী নারী সিঁড়ির মাঝে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে হাসছে। তারপর সেই মহিলা হাত ছানি দিয়ে রজতকে উপরে উঠে আসতে বলল। রজত যেন তখন সব প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলেছে, সে যেন নিজের মধ্যে নেই। তাই সেই মহিলাকে অনুসরণ করে রজত উপরে উঠতে লাগল। তবে উপরে উঠতেই মহিলাকে আর দেখতে পেল না রজত। উপরে উঠে মনে হলো সব ঘরগুলোতেই লোক রয়েছে। বিভিন্ন রকমের হাহা হিহি হাসির শব্দ ভেসে আসছে, কিন্তু প্রতিটা ঘরই বন্ধ। রজত বারান্দা ধরে ক্রমশ সামনের দিকে এগোতে থাকল।
কিছু দূর এগিয়ে সে আর একটা সিঁড়ি দেখতে পেল। সিঁড়ি ধরে সে নিচের দিকে নামতে শুরু করল। এদিকটা সম্ভবত বাড়ির পেছন দিক। সিঁড়ি দিয়ে নিচে নেমে একটা বারান্দা পেরিয়ে সে বুঝতে পারল আসলে বাড়িটা দোমহলা, অর্থাৎ ওটা ছিল বাড়ির সামনের মহল। একটু দূরে আরো একটা মহল রয়েছে, আর সে এখন দাঁড়িয়ে আছে দুই মহলের মাঝের বাগানটায়। বাগানটা খুব সুন্দর, চারিদিকে বিভিন্ন রকমের সুগন্ধি ফুল ফুটে আছে। বাগানের মাঝে আছে একটা ফোয়ারা, ফোয়ারা দিয়ে সুন্দর জল পড়ছে। আর সেই ফোয়ারার পাশে বসার জায়গায় একটি মেয়ে আছে। রজত কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকল। চাঁদের আলোয় মেয়েটির মুখ ঠিক স্পষ্ট বোঝা যাচ্ছে না, তাই সামনে থেকে ভালো করে দেখার জন্যেই রজত তার দিকে এগিয়ে গেল। বাগানের মধ্যে ছোট ছোট ঝোপের মতন গাছ রয়েছে, সেগুলোকে পাশ কাটিয়ে রজত ফোয়ারার কাছে পৌঁছল। কিন্তু পৌঁছে দেখল সেখানে কেউ নেই। ইতিমধ্যেই যেন সেই মেয়েটি উঠে কোন দিকে চলে গেছে। রজত একটু হতাশ হয়ে সেখানে বসে পড়ল। কতক্ষণ সে সেখানে বসেছিল সেটা জানে না। তার সময় জ্ঞান এখন লোপ পেয়েছে। একটু পরেই তার নাকে একটা খুব সুন্দর রান্নার গন্ধ ভেসে এলো। কেউ যেন কষা মাংস রান্না করছে। গন্ধ শুঁকে রজতের জিভে জল চলে এলো। সেই কখন ট্রেনে খাওয়া চিকেন বার্গার হজম হয়ে গেছে। রজত তাই সেখান থেকে উঠে গন্ধ অনুসরণ করে হাঁটতে থাকল। ক্রমেই সে বাগান পেরিয়ে বাড়ির অন্য মহল্লায় এসে উপস্থিত হল। এই দিকের দরজাটাও হাট করে খোলা। রজত কোনো কিছু না ভেবে দরজা দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করল। এই বাড়িটাও বেশ বড়। বাড়ির ভেতরের বারান্দায় হালকা নীলচে একটা আলো জ্বলছে। বাড়ির একতলার কোণের একটা ঘর থেকেই রান্নার গন্ধটা আসছে, আর সেটা বুঝতে পেরে রজত সেই দিকে এগিয়ে গেল। বারান্দার শেষ প্রান্তে থাকা সেই রান্নাঘরটার সামনে গিয়ে একসময় সে দাঁড়াল। ভেতরে উনুনের ওপর কড়াই আর খুন্তি রয়েছে, কিন্তু ভেতরে কেউ নেই। একবার সেই সুগন্ধ সৃষ্টিকারী রান্নাটার দিকে তাকালো রজত। তার মনে হলো কড়াইয়ের মধ্যে থাকা জীবটা এখন যেন জীবন্ত। একবার যেন ঝাঁপিয়ে উঠল। রজত সেদিকে এগিয়ে যাওয়ার আগেই ঘরের অন্য প্রান্ত থেকে একটা নুপুরের শব্দ ভেসে এলো। রজত চমকে ফিরে তাকালো। দেখল হিন্দুস্থানি সাজ পোশাক পরিহিতা এক নারী ঘরের অন্য প্রান্তের দরজা আগলে দাঁড়িয়ে আছে। বড় ঘোমটার জন্য তার মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু ঘোমটার আড়াল থেকেও তার লাল জলজলে চোখ রজত দেখতে পেল। এরপর সেই নারী আঙুল দিয়ে তার সাথে সাথে আসার জন্য ইশারা করল। রজতের যাবতীয় বোধবুদ্ধি হয়তো অনেকক্ষণ আগেই লোপ পেয়েছিল, তাই রজত অন্ধের মতন সেই নারী মূর্তিকে অনুসরণ করতে থাকল। সেই মূর্তি প্রথমে তাকে নিয়ে গেল বাড়ির একদম পেছনের দিকে। এদিকটা একেবারেই ভাঙাচোরা। সেখানে একটা ছোট দরজা দিয়ে সেই নারী মূর্তির পিছন পিছন বাড়ির বাইরে বেরুল রজত। এর মধ্যে সে দুবার হোঁচটও খেয়েছে। পায়ের দু চার জায়গা ছড়েও গেছে, কিন্তু রজতের তখন বাহ্য জ্ঞান লোপ পেয়েছে। তার আত্মা যেন এই নশ্বর শরীর ত্যাগ করেছে অনেকক্ষণ আগেই। তাই এই শরীরে কি হচ্ছে না হচ্ছে
তাতে আর তার কোনো আগ্রহ নেই। কিন্তু রজত খেয়াল করেনি যে বাড়ির বাইরে বেরোতেই কয়েকটা ছায়ামূর্তি 3 দিক থেকে ঘিরে তার অন্য কোনো দিকে যাওয়ার পথ একেবারে বন্ধ করে দিয়েছে। ছায়ামূর্তিগুলো নীরবে ওর সাথে সাথে সমান গতি রেখে নিঃশব্দে হেঁটে চলেছে। রজতের দৃষ্টি শুধু সামনের দিকে সেই নারী মূর্তির প্রতি আবদ্ধ। কেউ যেন তার চোখগুলোকে জোর করে সেই দিকে দৃষ্টি নিক্ষেপ করতে বাধ্য করছে। চাইলেও তার অন্যদিকে চোখ ফেরানোর কোনো উপায় নেই। শুনছেন ওই দিকে যেও না। গল্পটি এখনো পর্যন্ত যদি আপনার ভালো লেগে থাকে আর এখনো পর্যন্ত যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এই ধরনের রোমহর্ষক গল্পগুলি বারবার শোনার জন্য এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন শোনা যাক এই গল্পের পরবর্তী অংশ। বাড়ির বাইরে বেরোতেই সেই মূর্তির হাঁটার গতি আরো বেড়ে গেছিল। ক্রমে সেই গতি উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকল। রজত সেই গতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রথমে জোরে হাঁটতে এবং পরে ছুটতে থাকল। সেই মূর্তি মাঠ, রাস্তা, জমি দিয়ে এঁকে বেঁকে ছুটে চলেছে। রজতও তার পিছু পিছু ছুটছে। লক্ষ্য একটাই, যে কোনোভাবে ওই নারীর নাগাল পাওয়া। ক্রমে সেই নারী মূর্তি ছোটার গতি এত বাড়িয়ে দিল যে রজতের পক্ষে তাল মেলানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ালো। সারা শরীর তার ঘামে ভিজে গেছে, হৃৎপিণ্ড প্রচণ্ড জোরে লাফাচ্ছে। এইভাবে চলতে থাকলে রজত হয়তো হার্ট ফেল করে মারা যাবে, কিন্তু তাও সে থামতে পারছে না। একটা জোর হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে তার শরীরে ঠান্ডা জলের স্পর্শ পেল সে। কোনো রকমে মাথা তুলতে তুলতে সে বুঝতে পারল কোনো একটা জলাশয়ে এসে পড়েছে সে। সামনে তাকিয়ে দেখল সেই বিরাট জলাশয়ের মাঝ বরাবর সেই মূর্তিটি দাঁড়িয়ে আছে। আজীবন শহরে মানুষ হওয়া রজত সাঁতার জানে না, তাও সে সেই মূর্তি লক্ষ্য করে অগ্রসর হতে লাগল। জল ক্রমেই বেড়ে হাঁটু থেকে কোমরে পৌঁছল। তারপর ধীরে ধীরে সেই জল যখন বেড়ে বুক থেকে গলা অবধি পৌঁছল, তখন হঠাৎ রজতের মনে অদ্ভুত একটা অনুভূতির সৃষ্টি হল। ঠিক ভয়ের স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ ঘুম ভেঙে গেলে যেমন হয়, খানিকটা মনের অবস্থাটা তার তেমনই হলো। কানের কাছে হঠাৎ সে কাঁসর ঘণ্টা আর ঢাকের আওয়াজ মিশ্রিত একটা পুজোর আরতির মতন শব্দ শুনতে পেল। তারপর কাছেই যেন দুটো শেয়াল একসাথে খুব জোরে ডেকে উঠল। রজতের সামনের সেই মূর্তিটাও এখন আর নেই। কোনো রকমে মুখ ঘুরিয়ে পিছন দিকে তাকাতেই সে দুইজন লোককে দেখতে পেল সেই জলাশয়ের ঘাটের কাছে। তারা যেন উত্তেজিত ভঙ্গিতে হাত পা নেড়ে কি সব বলছে। রজত শরীরের আর মনের সমস্ত শক্তি এক করে তার ক্লান্ত অবসন্ন শরীরটাকে টেনে নিয়ে চলল ঘাটের দিকে। যখন সে হাঁটু জল অবধি পৌঁছেছে, তখন আর সে এগোতে পারল না। ঝুপ করে জলের মধ্যেই পড়ে গেল। পরদিন সকালে রজত চোখ খুলে দেখল সে একটা অচেনা জায়গায় শুয়ে আছে। বিছানা থেকে ওঠার চেষ্টা করে সে বুঝতে পারল তার শরীর প্রচণ্ড দুর্বল, গলা শুকিয়ে একেবারে কাঠ। একবার ভালো করে চারিদিকে চোখ বুলিয়ে সে বুঝল
এটা কোনো হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্র জাতীয় জায়গা। রজত কিছুই বুঝতে পারল না যে সে এখানে কি করে এলো। শুয়ে শুয়ে কাল রাতের ঘটনাটা ভাবার চেষ্টা করতে লাগলো রজত। এমন সময় একজন নার্স ঘরে ঢুকলেন। হাতের ইশারায় রজত জল খেতে চাইল। তিনি সাথে সাথে ডাক্তারবাবুকে ডেকে নিয়ে এলেন। ডাক্তারবাবু এসে রজতের নাড়ি পরীক্ষা করে তাকে জল খেতে দিল এবং শুয়ে থাকতে নির্দেশ দিলেন। প্রায় ঘণ্টাখানেক পর একজন মুসলিম ভদ্রলোক রজতের ঘরে ঢুকে জিজ্ঞেস করলেন, কি দাদা, এখন কেমন আছেন? উত্তরে রজত জানালো সে ভালো আছে, কিন্তু এটা কোন জায়গা এবং সে এই জায়গায় কি করে এলো এটা জানতে চাইলে সেই ভদ্রলোক অবাক হয়ে তার দিকে তাকিয়ে থেকে বলল, এটা পাঁচমারি স্বাস্থ্যকেন্দ্র। আর কাল রাতের কথা কিছুই আপনার মনে নেই? রজত ঘাড় নেড়ে না বলল। তখন সেই ভদ্রলোক বললেন, আচ্ছা আচ্ছা, আগে আপনি সুস্থ হন, তারপর এসব নিয়ে আলোচনা হবে। আমার নাম শেখ মুস্তাফা রহমান। আপনি কে, কোথায় থাকেন, আর এখানে কোথায় এসেছিলেন? রজত তখন তার নাম আর মামার নাম এবং মামা বাড়ির ঠিকানা বলল। শুনেই সেই রহমান মিয়া আচ্ছা বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পর নার্স কিছু খাবার নিয়ে ঘরে ঢুকল। পেছনে রহমান মিয়াও এলেন। ঘরে ঢুকে তিনি বললেন, আপনি খাবারটা খেয়ে নিন। আমি ডাক্তারবাবুর সাথে কথা বললাম, আপনাকে বিকেলে ছেড়ে দেবে। আমি নিজে গাড়ি করে আপনাকে আপনার মামা বাড়ি পৌঁছে দেব। আপনার ফোনটা দেখলাম জলে ভিজে গেছে। আমার ফোন থেকে কাউকে ফোন করবেন? নাম্বার মনে আছে কারোর? রজত মাথা নেড়ে না বলল। তখন রহমান মিয়া ঘর থেকে বেরিয়ে গেলেন। দুপুরের খাওয়া দাওয়ার পর একটু সুস্থ লাগলো রজতের, কিন্তু তখনও তার ভালো করে হাঁটা চলার ক্ষমতা নেই। দু পায়ে আর কোমরে অসহ্য যন্ত্রণা। গোটা গায়ে মনে হচ্ছে কেউ যেন লাঠি দিয়ে পিটিয়েছে। বিকেলে বেশ কিছু ওষুধ সহ রহমান মিয়া রজতকে মামার বাড়িতে পৌঁছে দিল। মামার বাড়ি পৌঁছানো মাত্র সবাই হই হই করে উঠল। বড় মামা বেরিয়ে এসে রজতকে এই অবস্থায় দেখে একেবারে ঘাবড়ে গেলেন। তখন রহমান মিয়া তাদেরকে আশ্বাস দিয়ে ডাক্তারবাবুর কথাগুলো বলে ওষুধগুলো বড় মামার হাতে ধরিয়ে দিলেন। এরপর প্রায় দুদিন বিশ্রাম আর ভালো খাওয়া দাওয়া আর ওষুধ খাওয়ার পর রজত অনেকটাই সুস্থ। বিকালে তার বড় মামা রহমান মিয়াকে ঘরে নিয়ে এলেন। ইতিমধ্যে ডাক্তারবাবুকে গতকাল নিয়ে আসা হয়েছিল। তিনি সব দেখে আগামীকাল রজতকে কলকাতায় যাওয়ার অনুমতি দিয়েছেন, তবে গাড়িতে যেতে হবে। আর এখন এক সপ্তাহ পুরোপুরি বিশ্রামে থাকতে হবে তাকে। রজত ইতিমধ্যেই অফিসে ফোন করে তার অসুস্থতার খবর জানিয়ে দিয়েছে। বাড়িতে মাকে ফোন করে কিছুটা বলেছে। মা তো কেঁদেই অস্থির। রজতকে কেন তিনি সেদিন জোর করে মামার বাড়ি যেতে বলেছিলেন সেই নিয়ে ফোনে বারবার অনুশোচনা করছিলেন। বিকালে রহমান মিয়া, রজত ও বাড়ির সবাই একসাথে উঠোনে বসেছিল। কাল রহমান মিয়ার গাড়িতেই রজত কলকাতা যাবে। সেদিনের জন্য রহমান মিয়া একটা টাকাও নেননি। বড় মামা টাকার কথা বলতেই তিনি মৃদু হেসে বলেছেন, আপনার ভাগ্নে মানে আমাদেরও ভাগ্নে। কতদিন পর গ্রামে এসে ছেলেটা এত বড় বিপদে পড়েছিল, তাকে সাহায্য করতে পেরেছি, এটাই অনেক। এর জন্য আমি টাকা নেব না। আল্লাহর দয়ায় এখনো অতটাও খারাপ দিন আসেনি। আজ তাই উঠোনে বসে চা খেতে খেতে রহমান মিয়া রজতকে উদ্দেশ্য করে বললেন, আচ্ছা, সেদিন কি হয়েছিল তোমার কিছুই মনে নেই? আমার শুধু এইটুকু মনে আছে যে একটা বড় দিঘি পার হওয়ার পর আমি একটা বাড়ি থেকে খুব সুন্দর গন্ধ আর গান শুনে সেই বাড়িটার দিকে এগিয়ে বাড়িটাতে ঢুকেছিলাম, কিন্তু
পরের স্মৃতি সব অন্ধকার, কিছুতেই কিছুতেই মনে করতে পারছি না। সেদিন মাঝরাতে আমার গ্যারেজের কর্মচারী এসে বলল মাঠের দিক থেকে কেমন যেন ধূপধাপ শব্দ আসছে। শুনে আমি বাইরে বেরিয়ে এসে দেখলাম যে তুমি মাঠের মধ্যে অন্ধের মতন এদিক ওদিক ছুটছ। প্রথমে আমরা বুঝতে পারিনি কি ব্যাপার, কিন্তু তারপর যখন দেখলাম তুমি কাটা দিঘির দিকে ছুটে গিয়ে দিঘিতে ঝাঁপ দিলে, তখনই আমরা বুঝতে পারলাম যে তোমায় ভুলই ধরেছে। আমার কর্মচারী তোমাকে ডাকার চেষ্টা করেছিল, কিন্তু আমি জানতাম তাতে কোনো লাভ নেই। ভুলোয় যাকে ধরে সারা পৃথিবী তার কাছে তখন অন্ধকার। রজত অবাক হয়ে জিজ্ঞেস করল, মানে ভুলও আবার কি জিনিস? রহমান মিয়া একটু হেসে চাটা শেষ করে বললেন, তোমরা শহরের ছেলে, ভুলোর ব্যাপারে তাই তোমাদের জানা সম্ভব নয়। ভুলো ভোলায়, মানুষকে ভুলিয়ে তার খপ্পরে ফেলে তারপর তাকে ছুটিয়ে ছুটিয়ে ক্লান্ত করে শেষে জলে ডুবিয়ে বা উঁচু জায়গা থেকে ফেলে মেরে ফেলে। আসলে সবই ওই বাড়িটার দোষ। আগেও অনেকবার এরকম হয়েছে, তাই রাত বিরেতে ওই রাস্তা দিয়ে আর কেউ যায় না, আমরাও যাই না। তুমি নেহাত কপাল জোড়ে বেঁচে গেছো। বড় মামা পাশ থেকে বলে উঠলেন, হ্যাঁ, সবই ঠাকুরের কৃপা। ওই দিন আমাদের গ্রামের মন্দিরে রক্ষাকালীর পুজো ছিল, মাই রক্ষা করেছেন রজতকে। বলেই তিনি কপালে হাত ঠেকালেন। কিন্তু রহমান মামা, ওই বাড়িতে কি আছে জানতে চাইল রজত। একটু চুপ করে থেকে রহমান মিয়া বললেন, সে অনেকদিন আগেকার কথা। আমি অবশ্য লোকের মুখে পুরোটা শুনেছি। প্রায় 200 বছর আগে মধ্যপ্রদেশের এক ব্যবসায়ী ওই বাড়িটা বানান। তিনি ওখানকার সব জমি প্রায় কিনে নিয়েছিলেন, এমনকি দিঘিটাও ওনার তৈরি। ওই বিরাট বাড়িতে প্রায় 100 জন লোক বসবাস করত। কিন্তু জানা যায় বাবুটির সব ব্যবসায় ছিল চোরাই ব্যবসা। তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তিনি বিভিন্ন নিষিদ্ধ জিনিস গোপনে সাপ্লাই করতেন। এর মধ্যে বিভিন্ন গোপন জিনিসের সাথে সাহেবদের মনোরঞ্জনের জন্য যুবতী মেয়ে, পরিযায়ী শ্রমিক হিসেবে স্বাস্থ্যবান যুবক ছিল অন্যতম ব্যবসা। শোনা যায় তখনকার স্বাধীনতা সংগ্রামীরা এই খবর জানতে পেরে একদিন রাতে কলকাতা থেকে ফেরার সময় তার গাড়িতে বোম ফেলে তাকে হত্যা করে। তিনি মারা যাওয়ার পর ওই বাড়ির লোকেরা এক অন্য ধান্দা শুরু করেন। ওই বাড়িতে সুন্দরী গায়িকাদের দিয়ে মজলিস বসিয়ে শহরের বহু দুশ্চরিত্র বড় লোকদের ডেকে তাদের নেশা করিয়ে সব কেড়ে নিয়ে রাস্তায় ফেলে দিয়ে আসত। পথ চলতি মানুষকেও এভাবে লুট করা হয়েছে অনেক। এদের অনেককে খুন করে ওই দিঘিতে পোঁতাও হয়েছে। তাই তো দিঘিটার নাম কাটা দিঘি। কিন্তু ধীরে ধীরে ব্যাপারটা জানাজানি হয়ে যায়। শেষে একদিন এক ইংরেজ যুবককে লুট করে মেরে দেওয়ার পর তৎকালীন ব্রিটিশ সরকারের কানে খবরটা পৌঁছয়। তারা তখন পুলিশ বাহিনী নিয়ে এসে ওই বাড়িতে সবাইকে আটক করে আগুন ধরিয়ে দেয়। প্রায় 70-80 জন সেদিন মারা যায়। যারা কোনো রকমে পালানোর চেষ্টা করেছিল তারা মাঠে গুলি খেয়ে মরে। আশেপাশের গ্রামের মানুষ আর স্বাধীনতা সংগ্রামীর দল সব জেনেও চুপ করেছিল, কারণ তাদের বাড়ির অনেক ছেলে মেয়েই এদের খপ্পরে পড়ে নিখোঁজ হয়ে গেছিল। তারপর থেকে মাঝে মধ্যেই পথ চলতি অনেক মানুষ আপনার মতোই ওই বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ভুলোর খপ্পরে পড়ে। সবাইকেই ওই কাটা দিঘির জলে চুবিয়ে মারত ভুলো, আর পরদিন সকালে কাটা দিঘির জলে তাদের লাশ ভেসে উঠত। ধীরে ধীরে এই খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ে, তাই কেউ অন্ধকারে আর ওই রাস্তা দিয়ে যেত না। শেষ 50 বছরে বোধহয় তুমি এই প্রথম ভুলোর খপ্পরে পড়লে। হ্যাঁ, তাই হবে। আমিও এই গল্প হালকা হালকা শুনেছি, কিন্তু কারোর আক্রান্ত হওয়ার ঘটনা শুনিনি। নেহাত আপনারা জল থেকে তুলে স্বাস্থ্যকেন্দ্রে ওকে নিয়ে গেছিলেন, তাই না হলে কি হতো কি জানি, বললেন বড় মামা। রহমান মিয়া মৃদু হেসে উঠে পড়লেন।
পরদিন সকালে গাড়িতে করে কলকাতা ফেরার সময় রজত ওই ভাঙাচোরা আর আগুনে পোড়া বাড়িটাকে দেখে একেবারে শিউরে উঠে তাড়াতাড়ি চোখ বন্ধ করল আর মনে মনে প্রতিজ্ঞা করল বাড়ি ফিরে সবার আগে এই ফোনটা সারাতে দিতে হবে, আর তারপর একটা নতুন ফোন কিনবে সে। দুটো ফোন ছাড়া এবার আর কোথাও যাবে না রজত। শুনলেন ওই দিকে যেও না। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আসছি আবার একটি নতুন রোমহর্ষক কাহিনীর সাথে আগামী এপিসোডে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গপ্পঘোর।